হেইয়া হেইয়া রে হেইয়া 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 মা মাগো, আজকের এই মাঘী পূর্ণিমার দিনে কেউ আসে তোমার বুকে খুশিতে অবগাহন করে পুণ্য সঞ্চয় করতে, আবার আবার কেউ আসে আমাদের মতো চোখের জলে। দাদা, আমি গঙ্গার জলে বৌদি অস্থি ভাসি তর্পণ করে চলে এসেছি, এবার চলো দাদা। হ্যাঁ 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 হ্যাঁ, যেতে তো হবেই ভাই, কিন্তু কিন্তু যুধিষ্ঠির আমার ভাস্কর, ভাস্করের ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে আর বিয়ে করতে হবে দাদা। না 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 না, তা হয় না, তা হয় না যুধিষ্ঠির, তা হয় না, তা হয় না। পার্বতীর আত্মত্যাগের কথা ভুলে গিয়ে স্বার্থপরের মতো বিয়ে করে আমার ভাস্করের ভবিষ্যৎ আমি কোনো সৎ মায়ের হাতে তুলে দিতে পারবো না। কিন্তু দাদা, কিছুতেই না। কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, কারণ কারণ আমি জানি এদেশের
শতকরা 99 জন সৎ মা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। তাহলে ভাস্করের ভবিষ্যৎ আমি তোর হাতে তুলে দেব। আগামী মাসে তোর বিয়ে দিয়ে আমার ভাস্করের ভবিষ্যৎ আমি তোর হাতে তুলে দেবো। আর সেই সাথে আমার সম্পত্তির অর্ধেক আমি তোর নামে লিখে দেব যুধিষ্ঠির। অর্ধেক নয় দাদা, অর্ধেক নয়, তোমার পুরো সম্পত্তি স্থাবর অস্থাবর আমার চাই। ওই দেখো মনে হচ্ছে তো ওখানে একটা লোক পুরোচ্ছে। ওদিকে একদম তাকিও না, চুপচাপ এদিকে স্থানটা ছেড়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই ভালো। এইবারে এই বিষ বিক্ষের চাঁদকে গঙ্গা জলে বিসর্জন দিয়ে বড় বেতালির বলে আমি হব চৌধুরী ডাক ইন্ডাস্ট্রিজের মালিক যুধিষ্ঠির রাজগুপ্ত। না 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 যুধিষ্ঠির, আমার বংশের একমাত্র প্রদীপ আমার ভাস্করকে আমি তোর হাতে কিছুতেই তুলে দিতে পারবো না রে যুধিষ্ঠির, কিছুতেই না। আমি তোদের কুটুকে চৌধুরী এই দেখো মা গঙ্গাকে অত করছি না। দেখি ওই যে একটা শিশু, হ্যাঁ একটু আগে এই বাচ্চাটাকে ওই গঙ্গা ডুবে মারতে চেয়েছিল, সে এখন আমার কোলে। চুপ চুপ আস্তে কথা বলো, না হলে শয়তানটা জানতে পারলে ওকে তো মারবেই, আমাদেরও শেষ করে দেবে। তোমার আতঙ্ক চাপা দিয়ে চলো আমরা এদিকে চলে যাই। মা গঙ্গা, আমার সন্তানকে তুই রক্ষা করো। তোমার বংশের প্রদীপকে নিভিয়ে দিয়েছে, এবার এখানে পরে হাহাকার করতে করতে তোমার গঙ্গা আর আমি চললাম তোমার সুদেশ সাম্রাজ্যের সম্রাট হয়ে মহাসুদে রাজত্ব করতে। রাজা পড়ে মৃত্যুর কোলে রাজকুমারে এই নিশানা। রাজা পড়ে মৃত্যুর কোলে রাজকুমারে এই নিশানা। গঙ্গার জলে হারিয়ে গেল, গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা। বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে পরমা প্রকৃতি আদ্যাশক্তি মা মহামায়া দেবাদিদেব মহাদেব মা সরস্বতী ও বাবা গ্রহরাজের আশীর্বাদ মাথায় নিয়ে পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদামায়ের শ্রীচরণ বন্দনা করে নাট্যরাজ গিরিশ ঘোষের পাদপদ্মে ভক্তি নম্র প্রণাম জানিয়ে উপস্থিত শুধু যাত্রামতী সকল দর্শকবৃন্দকে গৌরহরি নাট্য সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জ্ঞাপন করে
শুরু করতে চলেছি এক অস্ত্রসজল সামাজিক যাত্রাপালা, বাবা মায়ের শেষ ঠিকানা। রচনা কানন কুমার মাইতি, সুরসৃষ্টি সতু চক্রবর্তী, আবহ সঙ্গীত অয়ন চক্রবর্তী সম্প্রদায়, আলো কৌশিক ইলেকট্রিক, ধ্বনি নিউ লক্ষ্মী সাউন্ড, রূপসজ্জায় মা কালী সাজঘর, কণ্ঠরূপায়নে কুমার সূর্য, স্মারক গৌরাঙ্গ মণ্ডল, পরিচালনায় রাজারামপুর নেতাজি সংঘ, পরিবেশনায় গৌরহরি নাট্য সংস্থা, সম্পাদনা নির্দেশনা ও সমগ্র দৃশ্য পরিকল্পনায় তিমি চক্রবর্তী। শুরু হচ্ছে গৌরহরি নাট্য সংস্থা পরিবেশিত, কানন কুমার মাইতি রচিত, সতু চক্রবর্তী সুরারোপিত, তিমির চক্রবর্তী সম্পাদিত নির্দেশিত এক অস্ত্রসজল সামাজিক যাত্রাপালা, বাবা মায়ের শেষ ঠিকানা। এসো কৃষ্ণ মুরারি নব ঘন শ্যাম, এসো কৃষ্ণ মুরারি নব ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম, নব ঘন কৃষ্ণ মুরারি নব ঘন শ্যাম, এসো কৃষ্ণ মুরারি নব ঘন শ্যাম, ঘন শ্যাম, ঘন শ্যাম, নব ঘন মা, ও মা, ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। মা, ও মা, এরা সব গেল কোথায়? আজ নিজ্ঞাত আমার ট্রেনটা লেট হবে। মা, ও মা, না করে না। মুক্তি সত্য নয়, গর্ত। একটা শিক্ষিত রুচিশীল মেয়ে হয়ে এইসব রুচি কথা বলতে তোমার বিবেকে বাঁধবে না? না জয়দীপ, তোমাকে একটা কথা বলি, তুমি যে এত উদয়স্ত পরিশ্রম করো, সে তো শুধু সুরের মাল ভোজন করানো। মুক্তি, কি বলতে চাও তুমি? আমার মা, বাবা, ভাই এরা সব সুরের পাল। তবে নয়তো কি, সুরের পালের একটা দাম আছে, তাহলে বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যায়। এরা তো তাদেরও অধম। বাবা, হ্যাঁ আমি তোর কাছে এতটা কিন্তু আশা করিনি বাবা। আমার ছেলে হয়ে তুই কিনা আমি সংসারে লক্ষ্মীর গায়ে হাত তুলেছি আর বংশের মুখে কালিমা লেপন করেছিস। তোর অপরাধ ক্ষমার অযোগ্য। কিন্তু বাবা, আপনি একটা বিচার করছেন। আপনি কি জানেন আমরা এই লক্ষ্মী প্রতিমা বৌমা কি বলেছে?
আর কি বলবে তা আমার জানার প্রয়োজন নেই বাবা। আমি শুধু জানি হ্যাঁ, আপনার জায়গাটা না বললে চলবে, কারণ আপনার মতো মানুষের মনের কথা বুঝতে আমার বাকি নেই। বৌমা তুমি ঠিকই বলছি, কারণ মারবার জন্য ছেলেকে লেলিয়ে দিয়ে আপনারা মেকি দরদটা অন্য কোথাও দেখাবেন, আমার সামনে নয়। কি বললি রে শয়তানি? জয়দেব, আমার সন্তান হয়ে তুই এই কথা বলতে তোর লজ্জা করলো না? তুই না ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট, তার জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। কিন্তু এটা তো মিথ্যে নয় যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটো সমান অপরাধ। তুইও আমাকে জ্ঞান দিচ্ছিস বাবা। এটা জ্ঞান দেওয়া নয় বাবা। শিক্ষিত রুচিশীল পরিবারের মেয়ে হয়ে আপনার বৌমাই সংসারে যে ব্যবহার করছে, তারপরেও তবু তো চুপ করে থাকাই উচিত। কারণ বিকৃত শিক্ষার অন্ধকার গহ্বর মানুষকে অন্ধকারে ডুবিয়ে দেয়। শত সুশিক্ষার বাণীও তাকে ফিরিয়ে আনতে পারে না বাবা। হ্যাঁ, আপনার আর মাস্টারি করতে হবে না। বৌমা সারা জীবন তো স্কুলের মাস্টারি করে জ্ঞানের বুলি আওড়াচ্ছেন, তাতে ছাত্রদের কি এমন উন্নতি করেছেন যে সংসারের বুকে জ্ঞানের বুলি ছাড়ছেন? মুক্তি, বেশি বাঁচালাতে পারলে তোমাকে আমি মারবে। দেখো, এ নতুন কথা কি? তবে তোমার ওই মাস্টারমশাই বাবাকে জিজ্ঞাসা করো, উনি সারা জীবন স্কুলের মাস্টারি করা সত্ত্বেও আজ তাদের ভিখারির দোষে সত্যি আজ আমি ভিখারি, তবে তিনটে ছেলেকে মানুষ করতে গিয়ে হ্যাঁ, কেমন করে মানুষ করে তুলেছেন তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। দুজন বেকার মামুলে আর একজন ভালো চাকুরে তোমার স্বামী, যাকে নিয়ে গর্ববোধ করা যায়। জয়, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে বাবা, চল আয় আয় আয়, আমি তোকে ভাত দিচ্ছি, আয়। না মা, আমি এখন আর ভাত খাবো না। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে চলে যাচ্ছি। হোক, তবু তুই খেয়েই যাবি, কারণ তুই না খেয়ে গেলে তোর মা যে সারাদিন না খেয়ে থাকবে। বেশ, তাহলে আমি খেয়েই যাব। দেরি হলো তবু আমি আসছি বাবা। মা তুমি এসো, আমি আসছি। হ্যাঁ বাবা, হ্যাঁ, তাই চল বাবা, তাই চল, তোকে ভাত দিচ্ছি, চল। যাবে না, দাঁড়ান। বৌমা, গিয়েই তো বসে বসে বৌমার কানে বিষ, গিয়েই তো বসে বসে বিষ ঢালবে, তাই ভাত দিতে আমিই যাচ্ছি। নিজের ছেলের কানে বিয়ে ছেলে সংসার বিষময় করে তুলবো, এ কথা তুমি বলতে পারলে বৌমা? কেন পারবো না? যে নিজের ছেলেকে ওষুধ করে বসে রাখতে চায়, তার অসাধ্য কাজে জগতে কিছুই নেই। আপনার মতো কুহকিনী মাকে বিশ্বাস করে বিষাক্ত গোখুরা সাপ নিয়ে খেলতে আমি চাই না। সন্তান প্রবাসী মায়ের দল, তোমরা কানে আঙুল দাও, এ কথা যেন তোমাদের কর্ণ ঘরে প্রবেশ না করে। কাকে শোনাচ্ছি তোমার এই মর্ম বেদনা? কারণ প্রতিটি সংসারে যে আজ এই ঘুরে একই ঘুর পোকা ঘুরে ঘুরে খাচ্ছে। তোর কি পরিবর্তন হবে না? আমাদের পরিবর্তন হবে না। কিন্তু এর জন্য দায়ী কে? আমরা আমরা। হ্যাঁ, নিশ্চয়ই আমরা। কারণ আমরা পিতা মাতা হয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। মাস্টার মশাই হয়ে ছাত্রছাত্রীদের ভুল শিক্ষায় শিক্ষিত করছি। আমাদের সেই ভুলের মাসুল পাবে ফসল আমরা ছাড়া কে দেবে করুণা? ওগো না, না, এ ধারণা সত্য নয়। বৌমা আমাদের ভুল বুঝলে আমাদের সন্তানরা। যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে, সে তোমার সন্তানকে ভুল বোঝাতে করুণা। কারণ প্রখর রৌদ্র তাবে ঘি গলতে যে একটু সময় লাগে না, এ ধারণা আমার নির্ভুল। তাহলে কি আমাদের চিরকাল এই সংসার মধ্যে গণতন্ত্র শুধু পানি করে যেতে হবে? না মা, ওই গরলের পরিবর্তে তোমাদের মুখে অমৃত তুলে দেবে তোমাদের এই অদম সন্তান সুদীপ রায়। আমি চাকরি পেয়েছি মা, খুব বড় চাকরি। তাই নাকি? তা হ্যাঁ রে সুদীপ, কোথায় কি চাকরি পেলি? রাজাবাজারে মিশাসেন মেট্রো কোম্পানিতে। তা মিস্টার বীরেশ্বর মিত্র কি শর্তে তোকে চাকরি দিলেন? সত্য? হ্যাঁ, কারণ বিনা স্বার্থে এই পৃথিবীতে এক পা চলার লোক তিনি নন। না মানে তেমন কিছু নয়, আমি কথা দিয়েছি যে ওনার একমাত্র মেয়ে ডোনাকে আমি বিয়ে করবি রে? করুণা, তবে আর কি তোমার ছেলে যে কাজ গুছিয়ে এসেছে। পারবো, তাতে কি হয়েছে? চাকরি যখন পেয়েছি, আজ না হয় কাল ওকে তো বিয়ে করতেই হবে। তাই
জীবনের অঙ্কে এত সহজে 2 আর 2 4 হয় না করুণা, সে অঙ্ক বড় জটিল। তার মানে হলো সেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকুটিতে আর কখন যে কোন অঙ্কে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল কেটে 2 টুকরো হয়ে 2 ভাগ হয়ে যায় তা কেউ বলতে পারে না করুণা, কেউ বলতে পারে না, এমনকি স্বয়ং নিয়তিও না। তাহলে কি বাবা আমি কিছু ভুল করলাম? না বাবা, তুই কোনো ভুল করিসনি। মানুষের শিক্ষা যে শুধু উপার্জনের হাতিয়ার নয়, শিক্ষা যে মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে, এ কথা মনে রাখলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। আর আমি জানবো তুই আমার শিক্ষায় শিক্ষিত ছেলে, আর আমি তোর জীবন পাঠশালার শিক্ষক প্রভাত রায়। হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি আমার জীবন শিক্ষক, পাঠশালার শিক্ষক, তাই আমার অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে জানাই, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্চ। কি বললেন সাবরেট? রাস্তা থেকে গাড়িটা সরিয়ে রাখতে হবে? না, নেভার। আমি মাল্টিমিলিয়ন যুধিষ্ঠির সূত্রে একমাত্র আমি শিখা দাশগুপ্ত, কারণ অর্ডার ফলো করার অভ্যাস আমার নেই, তাই আমাদের গাড়িটা ওইখানেই থাকবে। আর এই পার্কেই আমরা নাচবো গাইবো আর এনজয় করবো, এনজয়। পিয়া তু মল্লিকা अब तो आजा, सोना सावन बहके आके दिखा जा, तन की ज्वाला हल्की हो जा, ऐसे गले लगा जा। I love you। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दम मारो मिट जाएगा, बोलो हरे कृष्णा हरे राम, हरे कृष्णा हरे राम, हरे कृष्णा हरे राम, हरे कृष्णा हरे राम। বন্ধ করুন আপনার এই অশ্লীল নাচ গান। Shut up! এই সমস্ত মডার্ন সংস্কৃতির মডার্ন কালচার তোমার মতো ল্যান্ডফোর্ড কে বুঝবে? আপনার ওই গান ফালানোর কথা বলতে আমি এখানে আসিনি। What do you mean? আমি জানতে চাই রাস্তার ওপর থেকে আপনি গাড়িটা সরিয়ে নেবেন কিনা। যদি বলি সরাবো না, কিন্তু যদি অতগুলো বাদ দিয়ে বলুন গাড়িটা রাস্তা থেকে সরাবেন কি না। ভয় দেখাচ্ছি। না, অনুরোধ করছি, হাত জোড়ো করে আপনার কাছে অনুরোধ করছি, একটা মানুষের প্রাণ ভিক্ষার জন্যে রাস্তার ওপর থেকে আপনাদের গাড়িটা সরিয়ে নিন। আর আমাদের যেতে দিন গাড়িটা সরিয়ে নিয়ে। তাতে আমার কি লাভ? কিছুই না, বরং কিছুটা লোকসান হবে, কারণ আপনাদের এই রঙিন পেয়ালাতে তুফানের ব্যাঘাত ঘটতে। কিন্তু একটা সান্ত্বনা আপনারা পাবেন, এই যে একজন মৃত্যু পথযাত্রী রুগীর, ওই রুগীটা কিন্তু আপনার, আমার নয়, কাজেই আপনার পক্ষে রুগীটাকে সাহায্য করা সম্ভব নয়, এই তো। yes, ওকে ওকে গাড়িটা উল্টো দিয়ে আমাদের গাড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আরে কি? আরে ওরা আমার গাড়ি থেকে উল্টে দিচ্ছে কেন? কালা না হলে নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আর অন্ধ না হলে নিশ্চয়ই দেখতে হবে না এখন কি ঘটতে চলেছে। ওই দিকে তাকিয়ে দেখুন। ও কি? ওই ছেলেগুলো আমার গাড়িটা উল্টে দিল। হাজার অনুরোধ করেও
তোলাতে পারিনি মিস দাশগুপ্ত। তাই একবার যখন আদেশ দিয়েছি তখন আপনার কেন কোনো উত্তর আমি দিই না, দেব না? পিস্তলের মুখোমুখি দান করে সব কেমন উত্তর দিতে তোমায় বাধ্য করে সন্দেহ। সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। বলে বাবু, এই আমাদের মতো ছেলেদের পিস্তলের ভয় দেখে আপনার কোনো লাভ হবে না। হবে মিস্টার রায়, নিশ্চয়ই হবে, কারণ এ জগতে মৃত্যু ভয় সব সালারই আছে। বলে বাবু। মাননীয় ভদ্রমণ্ডলী, এই একবিংশ শতাব্দীর দাঁড়ায় দাঁড়িয়ে সব প্রশিক্ষিত ভদ্র সমাজের মানবতা ধ্বজাধারীদের আদিম হিংসা পশু সম আচরণের প্রতিবাদে একদিন নীরবতা পালন করুন। বাংলায় বলুন, বাংলায় আমার বন্ধু প্রদীপ এই শান্তির আর স্বস্তির শিক্ষা দান করে জ্বলতে জ্বলতে সব শিক্ষা হারিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। তবু আমি আপনাদের কথা শুনবো, তবে বাংলায়। পবিত্র পবিত্র ওদের কথা তোকে ভাবতে হবে না রে প্রদীপ। রাখালটাকে নিয়ে ট্যাক্সি এতক্ষণে হাসপাতালে পৌঁছে গেছে। আর আমার কোনো কষ্ট নেই রে পবিত্র, তুই যা, রাখালদা যাতে সুস্থভাবে চিকিৎসা হয় তুই যা। নিশ্চয়ই হবে প্রদীপ, নিশ্চয়ই হবে। তার সঙ্গে তোরও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আয় আয় আমার সাথে। শুনুন মিস দাশগুপ্ত, আপনাদের অবিচার অত্যাচারের লাঠি হজম করে রক্ত মাথায় আজ আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, এই বিনা দোষে আমার কপালে এঁকে গায়ে রক্তের দাগ আমি নীরবে মুখে নেব। যদি রাখালদাস সুস্থ হয়ে ওঠে, ঈশ্বর না করুক, যদি রাখালদার কোনো অঘটন ঘটে, তাহলে আমি সোহাগ চিহ্ন আঁকবেন বলে যে কপালটা সযত্নে সাজিয়ে রেখেছেন, সেই কপালটাই আমি আমার রক্তের নদী স্রোত ভাসিয়ে দিয়ে রাখালদার স্মৃতি তর্পণ করব। এ আমার প্রতিজ্ঞা, বিশ্বের প্রতিজ্ঞা। প্রদীপ রায়, তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেব যে তোমার মতো একটা রাস্তার কুকুরের কথা আমার শোনার জন্য জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে তোমাদের মতো কুকুরদের বুকের ওপর পা দিয়ে চলার জন্য। জাস্ট মাইন্ডেড। কিন্তু একজনের কাছে যে তোমাকে হাততেই হবে সুন্দরী, সে আর কেউ নয়, আমার এই রূপের সওদাগর, এই অলোক মজুমদার। বাবু, কিরে কালু, কেমন বুঝছিস ওই পাখিটা পজ মানবে তো? বাবু, কিন্তু মনে হচ্ছে ওর বাবা মানে আমার বাবু এই লোকটা যেন কেমন ধরনের লোক। কোনো চিন্তা নেই কালু, সব বাবুকে কাবু করে আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবই। তাহলে তাহলে আমি এখন কি করবো বাবু? এখানে নয়, কথাই বলে দেয়ালেরও কান আছে, তাই তোকে না বলার রাত্রে হোটেলেই বলবো। তুই এখন যা। ঠিক আছে বাবু, আপনি আপনার ষড়যন্ত্রের জালটা তো শেষ করুন। আর সেই জালে এই কালু সর্দার রাঘব বল টেনে তুলে আপনার পাশে চিরকালই থাকবে বাবু। তাহলে তাহলে চলি বাবু। শিখানি তোমার এই নদর কান্তি যৌবনে কামনায় তোমার বাবার অনেক পাপ কাজের সঙ্গে আমি এই পাপের নৌকোকে 16 কলায় পূর্ণ করতে তোমাকে আমার চাই চাই। সবকিছু পাই না হলো নিশ্চয়ই পাই, যেমন ধরো আমার মন তোমায় চাইছিল, তাই হাতে নাতে পেয়ে গেলাম। তাই নাকি? এই না, চলো না কাল রাতে কোনো হোটেলে গিয়ে এনজয় করা যাক। সময় হবে না ডার্লিং, কারণ এই পার্কে আরেকজনের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে। হুই ঝি হি ইজ মাই লাইফ পার্টনার সুদীপ রায়। মাই ডার্লিং, সামনের সোমবারই তার সঙ্গে আমার রেসি ম্যারেজ। তার মানে তুমি সুদীপের মতো একটা হাদা গোবিন্দকে, যাক এখন চলি, কারণ এখনই তো তোমার সে এসে পড়বে। হাইডো না, কে? ও তুমি এসেছো, এসেছো, পরিচয় করে দিই। এ হচ্ছে আমার প্রিয় বন্ধুদের মধ্যে একজন অলোক মজুমদার। আর অলোক, এ হচ্ছে আমার হাজব্যান্ড ইন ল। নমস্কার সুদীপ বাবু। নমস্কার। ডোনা কালি, তাহলে আমরা আরে দাঁড়ান মশাই, দাঁড়ান।
কপত নির্বৃতে এই প্রেমালাপ শুরুর আগে আগে তৃতীয় ব্যক্তিকে এখান থেকে বিদায় করুন। ভাই ভাই ডোনা ভাই। ডোনা, তোমার এই বন্ধুটার কথাটা যেন কিছুটা আঁকা বাঁকা মনে হলো। হলেও এই আধুনিক সমাজ ব্যবস্থার কথা চিন্তা করে এইটুকু তো তোমাকে মেনে নিতেই হবে ডার্লিং, কারণ সুদৃশ্য গোলাপের গায়ে দু একটা কাঁটা তো থাকবেই। হ্যাঁ, ঠিক আছে মাই সুইট হার্ট, তাহলে তাহলে আগামী সোমবার আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি তো? ওকে মাই ডার্লিং। ওকে। এতদিন করেছি যে ভালোবাসার প্ল্যান, আসবে কবে আমার সে ডিম ভাত। এতদিন করেছি যে ভালোবাসার প্ল্যান, জীবনে আসবে কবে আমার সে ডিম ভাত। চাই না ঘোড়ায় চড়া সুখে রাজকুমার, ভালোবেসে থাকবে না তার মিথ্যে অহংকার। My love, my love, দিবানা তোমার প্রেমে দিয়েছে যে ঝাঁপ। 100% love, 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 100% love, 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 it's 100% love, 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 love. কেউ জানে না প্রেমের জলে কতটা হয়েছি পাগল। বলবো কি আর ছাড়বো কি না, মাপতে হবে গণ্ডগোল। My love, नहीं छोड़ेंगे हमारा पैसा। जय श्री राम। हमें हमारा पैसा जरूर वापस कर दिए। सारा जहान को बेईमान और शैतान से भर गया, वही शैतान को खत्म करके हमें हमारा अधिकार जरूर अदाय कर दिए। और ये है मेरा सियाराम की कसम। বাবু গো, মিস কল দেবো না ফোন করবো বাবু? না মানে এই সারা দেশে তো মিস কলে চেয়ে গেছে, তাই বলছিলাম আমি মিস কল দিলে আপনি ফোন করবেন তো বাবু? वो सब फालतू बात छोड़ के असली बात बोलो। নিশ্চয় নিশ্চয়, তাহলে ফোন করি বাবু। বলছেন এ মাসের মাইনেটা যদি অ্যাডভান্স দেন তো? महीना लेकिन दूर आज पहले तुके हम ही महीना दिलो से रुपया তো পকেট মার হয়ে গেছে বাবু। पॉकेट मार कहाँ বাড়িতে বাবু, বাড়িতে। क्या हो तो जो की बात बाड़ी में पॉकेट मार। হ্যাঁ বাবু, দেশে সবচেয়ে বড় বড় পকেট মধ্যে বাড়িতেই থাকে। ये क्या शर्म की बात, थोड़ा खुलसा करके बोलो। খোলসা করে আর কি বলবো বাবু, সেটি হলো গিয়ে ওই বাড়ির বউ। अरे बेटा वो पॉकेट से लिबे तो वो रुपया बाड़ी में भी रोए गलो। থাকলে কি হবে বাবু, পকেট মধ্যে টাকা একবারে বোকা মারে ঢুকলে মরে গেলেও সে টাকা আমরা ফেরত পাবো না। বাবু বলছিলাম আমার বইয়ের প্রসব খরচার জন্য কিছু টাকা দিন না বাবু। ও সব খরচ সেটা কি আছে? আগে বাবু আমার বইয়ের ছেলে হবে তো, তাই আমার কাছে বউ 100 টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। আর সেই রাগে যদি বউ 500 টাকা আটটি রাখি, তখন আমার কি হবে বাবু? साला बहुत खतरनाक आदमी আছে। तुके हमें नौकरी থেকে বরখাস্ত করিয়ে দিব। আমার কাজ করবেন না বাবু, আমার কাজ করবেন না। আপনার শিবরামজি কাদাম আমার ওই একটি মাত্র বউ, আর তার যদি কিছু হয়ে যায়। उठिए ये लो
আমার সাথে কি অন্দর কহি হাসি গান আনন্দ মজুদ না আছে? সেখানে আছে শুধু জ্বালা। আমি চাই সহি জ্বালার অবসান। और वही के लिए हमें अभी तक जिंदा है। जय सिया राम। वही के लिए हमें जिंदा थकते हुए গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै সে গুরুবে নমঃ। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন, বাবা যুধিষ্ঠির, এ জীবন ক্ষণিকে পদ্মপাতার জলের ন্যায়, এই আছে এই নেই। नमस्ते बाबूजी। কে? ও সিংজি, আপনিও কি আমার গুরুদেবের কাছে? नहीं बाबूजी, हमें सौदागर अच्छे वही के लिए हमारे को भी रुपया पाओ। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। ফাঁকা বুহি আওয়াজ ফাঁকা আছে বাবুজি। ও কথা বলতে নেই ভাই, ভগবান শ্রী রামকৃষ্ণের বাণী। আপনি যদি মানিয়া চলেন তো আমার রুপিয়াও ভি দেননি কেন? পাবি রে বেটা পাবি, টাকা তো বাতাসে উড়ে বেড়াচ্ছে, আমি ধরে রাখবো, সময় মতো একদিন এসে নিয়ে যাবেন। কব বলিয়ে আমি কব আসবে? কবে? আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন, না থাক, আপনি ওই মাঘী পূর্ণিমায়। মাঘী পূর্ণিমা? মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। আপনি অসুস্থ বোধ করছেন কেন? हे बाबूजी, हे कुछ नहीं, लोग हमें बेयाद नहीं। वही 1982 साल के माघी पूर्णिमार कथा। कुछ नहीं बाबूजी, कुछ नहीं, मैं थोड़ा बेसामाल हो गया। लोग हमें बेयाद नहीं। ये सरदुल सिंह, ये सरदुल सिंह वही दिन का फैसला के लिए हमें जिंदा थे और जिंदा हमारे भी जरूर थकते होवे। चले बाबूजी, गुड बाय। দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী, বলে দাও প্রভু, এই সুরের বাচ্চা আসলে কে? ওর প্রকৃত পরিচয়? মাঘী পূর্ণিমার কথা শুনে অমন চমকে উঠল কেন? তবে কি ও? আমার চলার পথকে কণ্টক মুক্ত করতে আমি কটা খুন করেছি, তার সঠিক হিসাব আমার কাছে নেই। প্রয়োজন হলে সেই বেহিসাবি খাতায় ওই শুয়োরের বাচ্চার নামটা আমি তুলে দেব। একথা আপনার মতো মহান মানুষের মুখে মানায় না স্যার। তেল দিচ্ছ না স্যার, যা সত্য তাই বলছি। স্বার্থের প্রয়োজনে যে নিজের স্ত্রীর রক্ত হাত রাখাতে যাবত করে না, সে যদি মহান মানুষ হয় তাহলে শয়তান কে? এদেশে শয়তানি তকমা তাদেরই গায়ে আটা হয় স্যার, যারা নিঃস্বার্থভাবে মানুষের পরোপকার করে অন্যায়ের প্রতিবাদ করে সস্তায় নাম কিনতে চায়। কি বলছো তুমি? স্যার, ইট ইজ ফ্যাক্ট। তার মতো মানুষ হয়তো এদেশের জীবন্ত ভগবান, তারাই তো এই মহান দেশটাকে চালাচ্ছে স্যার। তাই নাকি? তাহলে তো আমি ভোটে দাঁড়ালে আমার দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর কৃপায় আপনি যে জিতবেন এবং মন্ত্রী হবেন, এটা আমি হলফ করে বলতে পারি স্যার। কারণ আপনার মতো দেবতুল্য মানুষকে দেশ বাইরে রেখে কখনো চলতে পারে না স্যার। কিন্তু আমি মন্ত্রী হলে আমার এত বড় বিজনেস একই সঙ্গে দুটোই চালিয়ে যাবেন স্যার। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় রাজনীতি হলো সবচেয়ে বড় ব্যবসা। মূলধনে কোটি কোটি টাকা রোজগারের এত সুন্দর পথ ভারতবর্ষে আর কোথাও নেই স্যার। বাহ 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 বাহ, তুমি
তুমি তো দেখছি বুদ্ধিতে কলির চাণক্য হয়ে উঠেছো। ওই আপনার মতো মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবো কি করে স্যার? ওই পোস্টটা তো আমাকেই দখল করতে হবে। তোমার জীবনে উন্নতি হবে, কিন্তু এমন একটা খুশির দিনে বাগান বাড়িতে পুজোর সব উপকরণ রেডি থাকবে স্যার। দেখো আজ যেন আবার 40 বছরের যুবতী ধরে এলো না। না স্যার, আজ সুন্দরী রীনা চ্যাটার্জি। থামো থামো, এখন আমার গুরুদেবের চরণ বন্দনা করার সময় হয়ে গেছে। এই সময় কাঞ্চনের কথা বলতে নেই বাবা। খুব শীঘ্র এই জগৎ সংসারের মায়া ত্যাগ করে আমি আমার গুরুদেবের চরণে আশ্রয় নিতে। আপনি বৃন্দাবনে চলে গেলে আপনার বাগান বাড়ির এই আইরন সুন্দরী ষোড়শী রীনা চ্যাটার্জি। আমি এখনই তো আর বৃন্দাবনে চলে যাচ্ছি না। তাছাড়া আজ রবিবার, এই ছুটির দিনে সুন্দরী ষোড়শী সেবাদাসীর সেবা নিতে আমার গুরুদেবের কোনো নিষেধ নেই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শালা একটা বক ধার্মিক সাধু তার মুখোশ পরে ক্ষমতার উচ্চাসনে বসে ধরাকে সরা জ্ঞান করছে, কিন্তু কালের বিচারে নিয়তির খড়গ একদিন ঠিক তোমার মাথায় নেমে আসবে। আর সেদিন আমার সব হিসাব আমি করই গন্ডায় উচুল করে নেব। দেবো রাস্কেলটাকে আজ আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। বলা নেই কওয়া নেই, হুট করে একেবারে। আপনি এখানে অবাক হলেন মনে হচ্ছে। হব না কেন? যার গেটের বাইরে থাকার কথা সে আজ হঠাৎ একেবারে অন্দরমহলে। আমার কি এখানে কোনো প্রয়োজন থাকতে পারে না? পারে, নিশ্চয়ই পারে। কর্মচারী হিসাবে নিশ্চয়ই পারে। শুধু কি তাই, অন্য কোনোভাবে আপনার সঙ্গে? No, never. কোনো প্রয়োজন থাকতে পারে না, কারণ মালিক আর চাকর দুটো শব্দের মানে কখনোই এক হতে পারে না। মিস দাশগুপ্তা, আপনার বাবার বিচারে লাখ টাকা দামের জুতো, কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার মজুমদার, ছেঁড়া ছাতার স্থান মাথার উপরে আর লাখ টাকা দামের জুতোর স্থান পায়ের নিচে। কিন্তু আপনারও মনে হয় জানা নেই মিস দাশগুপ্তা, আপনার বাবার শয়তানিতে সঙ্গ দিতে গিয়ে আজ আমি এক কিংবদন্তি শয়তান। তাই আজকের আপনার ওই অপমানের জবাব আমি দেব আমার এই শয়তানির। আমি ম্যানেজার, আমি আপনার এই পাপ অধর্মে আর শ্যামসুন্দর নিকেতন সব কিছুকে ম্যানেজ করার জন্য আমি ম্যানেজার কালীর চাণক্য। বেতার কাললে আমার প্রতিটি পরের চালে আপনার জীবন হয়ে উঠবে দুর্বিষহ বিষয়। সেই মহাঝঞ্ঝার পূর্বাবাসী আমি আপনাকে দিয়ে গেলাম। তোমার এই নিষ্ফল আস্ফলনে এই শিখা দাশগুপ্তের গর্বনত মুখটা একটুও কাঁপবে না, কারণ আমি জানি যে তুমি নখ দন্তহীন একটা বাঘ ছাগলের অধম। Yes. তাই কান খাড়া করে শুনে যাও মিস্টার মজুমদার, আমার সৌভাগ্যের রেখাটা বদলে দেওয়ার সাধ্য এই পৃথিবীতে কারণ নেই, কারণ নয়। অদ্য অভিযাত্রার ময়ে মানুষ যখন বাস্তব জ্ঞান হারায় তখন তারা ঠিক এমনই গোলাপি বকে। দাদা তুমি তোকে একটা গল্প বলতে এলাম শুনবি? গল্প? এ শুধু গল্প নয়, আমার নিজের চোখে দেখা এক সুন্দর দৃশ্য বলছি, শোন। দেখলাম একটা মুমূর্ষু রোগী যে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সে কিন্তু অন্য একটা রোগীকে সুস্থ হয়ে ওঠার জন্য এই ফুলের তোড়াটা দিয়ে অভিনন্দন জানাচ্ছে। ফুলের তোড়া? কিন্তু এটা তো সেই স্কাউন্ডার প্রদীপ রায়ের হাতের ফুলের তোড়া। তাই এটাকে আমি নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম। গঙ্গার জলে মরা ভাসিয়ে যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না, তেমনি ভালোবাসার ফুলে ঘৃণার ফুলের দিলে তার মহিমা বিলুপ্ত হয়ে যায় না রে বোন, বিলুপ্ত হয়ে যায় না। দাদা, শিখা, পরোপকার যে মানুষকে কতখানি মহান করে, নিজের দুঃখ ভুলে পরের সুখে মানুষ যে কেমন মধুর হাসি হাসতে পারে, তা ওই প্রদীপ রায়কে না দেখলে জানতাম না। দাদা, কিন্তু সে যে আমাকে অপমান করেছে। আমাদের রাস্তা থেকে গাড়িটাকে
বাঁচাতে সে তোর গাড়িটা ঠেলে ফেলে দিয়েছে, আর সেই অপরাধে তুই তার মাথাটা ফাটিয়ে দিয়েছিস। বাহ, চমৎকার! এই বিজ্ঞানের যুগে শিক্ষার অগ্রগতি, এটাই তো শিক্ষা। কেন উলুবনে মুক্ত ছড়াচ্ছ বর্দা? ডানা থাকলেই যে পাখি হয় না, আসলতার প্রমাণ। মিঠুন, হ্যাঁ বর্দা, লেখাপড়া শিখলেই যে শিক্ষিত হওয়া যায় না, এই বর্তমান সমাজে এরকম অনেক উদাহরণ আছে। মিঠুন, তুই কি আমাকে অপমান করতে এলি? সে সাহস আমার নেই দিদিমণি, কারণ আমি নামে মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নয়। এই ফুটপাত থেকে কুড়িয়ে আনা এক চাকর মিঠুন, বর্দা, যখন বস্তির ঝুপড়িতে আমরা বাস করতাম, আমার দিদি তখন বাড়িতে ঝিগিরি করে আমাকে খাইয়ে মানুষ করেছে। তারপর একদিন আমার দিদির দেহটা গাড়ির নিচে চাপা পড়ে নিথর হয়ে গেল, আর আমি হয়ে গেলাম এই সমাজের আবর্জনা, ফুটপাতবাসী কুকুর। ওসব কথা এখন থাক মিঠুন। থাকবে কেন বর্দা? তারপর তুমি তো এই কুকুরটাকে মানুষ ভেবে এই বাড়িতে নিয়ে এলে, আর প্রথম দিনেই দিদিমণিকে দেখে আমার হৃদয় বেদিতে বসিয়ে ভাবলাম, এ তো দীপা নয়, আমার দিদিমণি, আমার মা, আমার জন্মধাত্রী, আমার অন্নদাতা। মিঠুন, তুই বড় আশা করেছিলাম দিদিমণি, তুমি হয়তো আমার মতো দিদির মতো হবে, অন্নদাতা, অন্নপূর্ণা, কিন্তু আমার সেই আশা ধূলিসাৎ হয়ে গেল যখন দেখলাম মিঠুনের মতো নিরপরাধ পরোপকারী ছেলেকে তুমি। তুই প্রদীপকে দেখতে গিয়েছিলি মিঠুন? শুধু দেখা নয় বর্দা, ওই বাড়ি থেকে আমি এক নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি। তাই নাকি? তা প্রদীপ এখন কেমন আছে রে মিঠুন? লাঞ্ছনা বঞ্চনা হয়ে দুবেলা দুমুঠো ভাত পেত, আর এখন তো মাথা ফেটে বসে আছে, তাই সংসারের লাতিজাটা খেয়ে। বলছিস মিঠুন, অমর একটা অসুস্থ ছেলেকে? হ্যাঁ বর্দা, আমার সামনেই ওর বৌদি এমনভাবে অপমান করছিল যে আমি হলে এক মুহূর্ত ওই বাড়িতে থাকতাম না। ও যে এই সংসারের লাতিজাটা খেয়ে ওর অসহ্য শক্তি দিয়েছে। মিঠুন, তুই একটু চুপ করবি? কেন দিদিমণি, ওই বেকার বাউন্ডুলে ছেলেটার কথা শুনে কি ও খুব অসহ্য লাগছে? শিখা, বর্তমান যুগে আমাদের মতো ধনীরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য সাজিয়ে ভালো অভিনয় করতে পারি, তাই তুই কি পারবি সেই রকম একটু অভিনয় করতে? অভিনয়? কি কি অভিনয় করতে হবে? কার সঙ্গে করতে হবে? প্রদীপের সঙ্গে মৌখিক মিথ্যা সান্ত্বনার অভিনয়। কি বলছো দাদা? ঠিকই বলছি, তাতে হয়তো তার জীবনের লাঞ্ছনা, গঞ্জনা আর বেকারত্বের জ্বালার অবসান হবে না, কিন্তু তুই তোর শিক্ষা, বিবেক, মনুষ্যত্বের কাছে এই কৈফিয়ত দিতে পারবি যে তুই তোর ভুলের মাসুল দিয়েছিস আর করেছিস তোর মহাপাপের প্রায়শ্চিত্ত। কি হলো? নীরব কেন দাদার মন্ত্র শিষ্য মিঠুন চক্রবর্তী? এবার আপনার সুপারহিট ফিল্মের ডায়লগ ছাড়ুন। দিদিমণি, চোখের নোনা চলে চিড়ে ভিজিয়ে খেয়ে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন সার্থ করা সওদাগর এই পৃথিবীতে কেউ নেই দিদিমণি, কেউ নেই। কিন্তু আজ তুই আমাকে একটা সত্যি কথা বলবি মিঠুন? কি কথা দিদিমণি? কতদূর লেখাপড়া শিখেছিস তুই? কতদূর তোর শিক্ষাগত যোগ্যতা? দাড়িপাল্লায় মাপার মতো আমার শিক্ষাগত যোগ্যতা নেই দিদিমণি, তবে নিজের মনকে এই ভেবে সান্ত্বনা দিই যে এই সমাজ সংসারের জীবনের পাঠশালায় আমি একজন ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট। তাহলে কেন কেন তুই এ বাড়িতে চাকর হয়ে পড়ে আছিস? এই বাড়িতে আমার সর্বস্ব আছে বলে। মিঠুন, সেটা কি? আমার দিদি। মিঠুন, খুঁজে আমার দিদিকে তোমার মধ্যে পেয়েছি, খুঁজে আমার দিদিকে। একটু স্নেহ ভালোবাসার লাগি তোমার কাছে আসি, একটু স্নেহ ভালোবাসার লাগি তোমার কাছে আসি।
একটা রঙ্গমঞ্চ, আর সেই জীবন রঙ্গমঞ্চের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ আমি এই কথাটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। এই সংসারে আমাদের মতো বাবা মায়েরা সারা জীবনে শুধু ভুল করে যায়, সেই ভুলকে ভুল করে ফুটিয়ে তোলার সাধ্য তাদের নেই গো। তাই বলে আমাদের সন্তানরা বৌমাদের কয়েকখানাই বন্দি, তাই তো এই প্রাক্তন শিক্ষক প্রভাত রায়ের হাতে আজ বাজারে দেবে। কোন দিন হয়তো এই হাত উঠবে এই বৌমাদের কাপড় কেচে আনার জন্য। না নয় করু না, হ্যাঁ এটাই বর্তমান ভবিতব্য। তাই তো সম্রাট আলেকজান্ডার বলেছিলেন, এই মহান ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সত্যি সেলুকাস বিচিত্র এই বড় দেশ। ওগো ওগো ঠাকুর, তোমার কাছে আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর? তুমি আমাকে দিলে দিলে দন্ত করছো ঠাকুর। ওগো ঠাকুর, আমি তোমার কাছে সত্যিকারের পুণ্য সঞ্চয় করে থাকি, তাহলে মানুষটাকে একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি। এই যে মা, আপনার সেই বেকার বাউন্ডুলে ছেলেটা কোথায়? কেন বৌমা, প্রদীপ তোমার কি দরকার? কাজ আছে, সবসময় ঘরে বসে শুধু অন্ন ধ্বংস করলেই তো চলবে না। তুই তো জানো বৌমা, প্রদীপ অসুস্থ। কিসের অসুস্থ? ফুটপথের রংপথ গুন্ডা মস্তানদের একটু একটু মাথা ফাটে, তার জন্য তার ঘরে বসে থাকলে হবে না। বৌমা তুমি ঠিক বলেছো বৌদি, আমাদের মতো ছেলেদের এসবে কিছু হয় না। এখন বলো তোমার কাজটা কি? মোড়ের এই মুচির দোকান থেকে আমার এই জুতো জোড়াটা পালিশ করে নিয়ে এসো। এসব তুমি কি বলছো? কেন ভুল কি বললাম? আপনার ছোট ছেলে দু ভাইয়ের ওপর ভর করে দুবেলা অন্ন ধ্বংস করতে পারবে, আর সামান্য একটু কাজ করতে পারবে না। কি ব্যাপার ডোনা, এত চেঁচামেচি কিসের? এই দেখো না, আমি তোমার এই বেকার বাউন্ডুলে ভাইটাকে জুতো পালিশ করিয়ে আনতে বলেছি বলে তোমার মা আমাকে যাচ্ছে এভাবে অপমান করলো। আরে ভুল তো তোমারই ডোনা, একটু আগে তো বাবা বাজারে গেলেন, তাকে দিয়ে দিলে তো ফেরার পথে জুতো জোড়াটা পালিশ করে। মাননীয় ভদ্রমণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন একজন প্রখ্যাত মাস্টারমশাইয়ের সুযোগ্য সন্তানের মুখে একবিংশ শতাব্দীর সেরা সংলাপ। শুনে চমকে না উঠিয়ে আপনারা আপনাদের মনের খাতায় লিপিবদ্ধ করুন, তাহলে অন্তত এতটুকু বুঝতে পারবেন যে বর্তমান উন্নত শিক্ষিত সমাজ ব্যবস্থা নামক কোন বারুদের স্তূপের উপরে আপনারা বাস করছেন। পবিত্র, তোর বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। জানি জানি জানি, আর সব কিছু সীমা শুধু আমার একার জন্য নয়, তোমার জন্যও। I mean, এই ধারণা তোমার বদলে বলা উচিত ছিল, এই জন্য যে দুটো হাত দুটো পা কিছুটা লেখাপড়ার একটা সুন্দরী বউ থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না। হাজার পবিত্র, এই বাড়িতে দাঁড়িয়ে বেহুশের মতন কথা বললে আমি কিন্তু বাড়ি থেকে তাই দিতে বাধ্য হব। পবিত্র এই বাড়ি সম্মানীয় অতিথি, আর আমরা বুঝি পানের জলে ভেসে এসেছি, তাই রাস্তার কুকুর বাড়িতে এসে ঘেউ ঘেউ করলেও তার তাড়ানোর অধিকার আমাদের নেই। শুনুন মা, ভদ্রলোকের বাড়িতে কোনো ভদ্র অতিথি এলে তার যোগ্য সম্মান সে নিশ্চয়ই পাবে, কিন্তু কোনো চকচকে পোশাক পরা ভদ্রবেশী ছোট লোক এলে তার ঠাঁই কিন্তু এই বাড়িতে হবে না। মেজা মেজা, তোমার কথাও কি মেজা বৌদির কথার প্রতিধ্বনি? নিশ্চয়ই। তুই কি মনে করেছিলিস তোরা সকলে মিলে আমার স্ত্রীকে অপমান করবি, আমি তা মুখ বুঝে সহ্য করব? আজ প্রথম দিন, তারপর ডোনাই বাড়ি নতুন বউ, তাই কিছু বললাম না। এই ঘটনা যদি দ্বিতীয় দিন ঘটে, এই সংসারের বুকে আরেকটা নতুন কুরুক্ষেত্র শুরু হবে, কথাটা মনে রাখিস। পবিত্র, তুমি কিছু মনে করো না বাবা, তুমি তো বুঝতেই পারছো। মা, আমি যে প্রদীপের বন্ধু, তাই সহ্য শক্তিটা আমি ওর কাছ থেকেই পেয়েছি। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। যাক, কেমন আছিস বল? আরে রাখাল না তো পুরোপুরি ফিট রে। তাহলে জানবি আমিও একদম সুস্থ। ওরে, আমার মাথার যন্ত্রণাটা ওই আঘাতের জন্য নয় রে, ওই রাখালদার জন্য, ও সংসারটার জন্য। বুঝি তুই, আমি মরে গেলে সংসারের কারোর এতটুকু কিছু যায় আসে না, কিন্তু রাখালদার কিছু হয়ে গেলে ও সংসারটা ভেসে যেত রে পবিত্র। প্রদীপ বাবু, আপনি দাঁড়িয়ে রবেন কেন? ভেতরে আসুন। আসতে পারি যদি আপনি আমাকে ক্ষমা করেন। রাখালদা সুস্থ হয়ে ওঠায় কারোর ওপর কোনো রাগ অভিমান একদম নেই। আই অ্যাম
ভেরি হ্যাপি। তাহলে এগুলো নিই। রাখালদার সুস্থতা আর আপনার সুখের দ্বারে আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা। তোরা তাহলে কথা বল, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, পাগল কোথাকার। আপনার মতো বন্ধু পেলে সবাই কিন্তু পাগল হতে চাইবে। তাই নাকি? তা আপনি? পাগলিনী। তা না হলে কি আমি এতদূর ছুটে আসি? যাক, আমার একটা অনুরোধ রাখবেন? বলুন। আগামীকাল সেই পার্কে যদি একবার দেখা করেন। দেখা করব? কেন? আপনার কেনর উত্তর আমি সেখানেই দেব। আজ আসি, কেমন? শিখা দেবী, আপনার চোখের ভাষায় যে আমি আমার উত্তর খুঁজে পেয়ে গেছি। কিন্তু শিখা দেবী, আমার মতো একজন বেকার ছেলে যে কিনা দাদাদের সংসারে বসে খাচ্ছে, তার কি আকাশের চাঁদ ধরা স্বপ্ন দেখা সাজে না? তাই ইচ্ছা থাকলেও উপায় নাই। আপাতত আমার মেজো বৌদির জুতো পালিশ করতে চললাম। প্রদীপ মেজে বৌমা জুতো পালিশ করতে গেছে। তাতে কি হয়েছে? বেকার বাউন্ডুলের ছেলে একটু সংসারের কাজ করবে তো। সংসারের একটু একটু কাজ করা আর জুতো পালিশ করা এক নয় মুক্তি। যুক্তি দিও না, বুঝলে? তুমি রোজগার করো ঠিকই, সংসারটা চালাতে হয় আমাকে। তাই বলে সংসারের মাথায় জুতো মারার অধিকার তোমাকে আমি দিইনি। অধিকার কে কাকে দেয়? অধিকার নিজের যোগ্যতার জোরে অর্জন করতে হয়। এই যোগ্য তোমার গিন্নিকে জিজ্ঞাসা করছি, মা কি কাল রাত্রে ভাত খেয়েছিল? জানি না। তাহলে কে জানবে? ওই মুখার্জি বাড়ির বড় বউ? যে খায়নি তাকেই জিজ্ঞাসা করো। না, তোমাকেই বলতে হবে। তুমি এই বাড়ির পরিচালিকা হয়ে আছো আর এই বাড়ির একটা মানুষ না খেয়ে রইলো। শোনো, আমি তোমার মায়ের কেনা বাদি নয় যে সবসময় তার পায়ে ধরে সাধতে হবে। মুক্তি তাছাড়া বাড়িতে আমি নই, আরো বউ রয়েছে, তারাও দায়িত্ব নেই। তোমার মা তো আমার আর এক্সট্রা কিছু দিয়ে রাখেনি যে সব ড্রাইভার আমাকেই বহন করতে হবে। এত নিচ তোমার মনোবৃত্তি। আমি নিচ্ছি কিন্তু তোমার মহেশে মাই বাবাকে কি দিয়েছেন? আমি উপহার দিয়েছি বৌমা, যা এই মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। একই রেকর্ড বাজিয়ে বারবার বাজার মাত করতে পারবেন না বাবা, কারণ এই যুগে ওইসব কথা একেবারেই অচল। যা শুনে আজ আর কেউ হাততালি দেয় না, কেউ না। বৌমা, আপনার মনের বেদনা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু বিশ্বাস করুন আমি অসহায়। অবিশ্বাস তোকে আমি করছি না, আর এই সংসারে তোর প্রতি অবদান তাও আমি অস্বীকার করছি না। বৌমা যা চাই তো তাই মেনে নেওয়া উচিত। না বাবা না, তা হতে পারে না। আপনার বৌমা চাই সেই সংসার থেকে আলাদা হয়ে যেতে। হ্যাঁ বাবা, কারণ আমার ইনকামে এই সংসার চলুক তা ওই শয়তানি চাই না, তাই অকারণে আপনাদের অসম্মান করে। সেই জন্যই তো বলছি বাবা, তুই বৌমাকে নিয়ে এই সংসার থেকে আলাদা হয়ে যা। না বাবা না, এ আমি কিছুতেই পারবো না। পারতে যে তোকে হবেই বাবা। আমি জানি তুই কোনোদিন আমার কথার অবাধ্য হোসনি, কিন্তু আজকে হব বাবা। আপনার কথার অবাধ্য হয়ে আমাকে নরকে যদি যেতে হয় আমি তাই যাব, কিন্তু আপনার আদেশ মেনে নিয়ে একটা একান্নবর্তী সংসারকে ভেঙে টুকরো টুকরো করতে আমি পারবো না বাবা, আমি পারবো না। জয়দীপ, ও শ্বশুর তার মেয়ে সুভাষের দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছে। তার ভালো মন্দ সব কিছু তোর দেখা উচিত, তাই তুই অবধ করিস না বাবা। আমার কিছু যায় আসে না বাবা, এমন কারণ অন্যায় আপনার মেনে নিয়ে এই সংসারকে আলাদা আমি পারবো না বাবা। আমি তাই আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনার পদশ্রয় থেকে আমাকে ছুঁড়ে ফেলে দেবেন না বাবা, আমাকে ছুঁড়ে ফেলে দেবেন না। জয় জয় জয়দীপ, ওরে জয়, তোকে আমি কি করে বোঝাবো? আমাদের মতো বাবা মায়েরা কেউ আলাদা হতে চায় না। সংসার ভেঙে শ্মশানে পরিণত হোক কেউ কেউ চায় না। আর আমাদের মতো বাবা মায়ের দল সেই ভালো সংসারে বসে হাহাকার করে কাঁদুক
কারিগর যত্ন করে যে ঘর গড়ো ভালো সেই ঘর দয়াল যত্ন করে যে ঘর গড়ো ভালো সেই ঘর ও দয়াল গো ও দয়াল সুখ দিয়ে যে তুমি কাঁদাও দুঃখ দিয়ে তুমি হাসাও সুখ দিয়ে যে তুমি কাঁদাও দুঃখ দিয়ে তুমি হাসাও কারে আপন করো দয়াল কারে আপন করো দয়াল কারে করো যত্ন করে যে ঘর করো ভালো সেই ঘর দয়াল যত্ন করে যে ঘর করো ভালো সেই ঘর ও দয়াল গো ও না না আমি হারবো না শিক্ষা কোনোদিন হারে না সত্যের প্রদীপ কখনো নেভে না